আজকে আমরা বেল-ম্যানফোর্ড অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। এটি একটি সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ বা এসএসএসপি অ্যালগরিদম। ইতিপূর্বে আমরা ডায়াক্সট্রা অ্যালগরিদম নিয়ে আলোচনা করেছি, যেটি সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অ্যালগরিদম। তবে সেই অ্যালগরিদমের সাথে এই অ্যালগরিদমের পার্থক্য হচ্ছে, ডায়াক্সট্রা অ্যালগরিদম শুধুমাত্র যদি একটি ডিরেক্টেড গ্রাফের সবগুলো এজের ওয়েট পজিটিভ থাকে তাহলেই কাজ করে। কিন্তু এরকম অনেক সময় হতে পারে যে একটি ডিরেক্টেড ওয়েটেড গ্রাফের এজের ওয়েট নেগেটিভ। নেগেটিভ ওয়েটেড এজের জন্য কিন্তু সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ অ্যালগরিদম হিসেবে ডায়াক্সট্রা অ্যালগরিদম সঠিক ফলাফল দিতে পারে না। এজন্য আমরা বেল-ম্যানফোর্ড অ্যালগরিদম ইউজ করি। বেল-ম্যানফোর্ড অ্যালগরিদম যদি গ্রাফে নেগেটিভ ওয়েটের এজ থাকে তাহলেও ঠিকভাবে কাজ করতে পারে, কিন্তু যদি গ্রাফে নেগেটিভ ওয়েটের সাইকেল থাকে তাহলে বেল-ম্যানফোর্ড অ্যালগরিদম সঠিকভাবে কাজ করতে পারে না, কিন্তু নেগেটিভ ওয়েটের সাইকেল যে আছে সেটি ডিটেক্ট করতে পারে। এর স্টেপগুলো নিয়ে যদি আমরা কথা বলি, প্রথমে ডায়াক্সট্রা অ্যালগরিদমের মতোই ইনিশিয়ালাইজ সিঙ্গেল সোর্স, অর্থাৎ সোর্স থেকে সবার ডিসটেন্স ইনফাইনাইট এবং সোর্সের ডিসটেন্স 0 করে নিতে হবে। এরপর আমরা ডায়াক্সট্রা অ্যালগরিদমের মতো যে রিল্যাক্সেশন প্রসেসটি আছে, আমরা ডায়াক্সট্রাতে যেমন একটি প্রায়োরিটি কিউ মেইনটেইন করতাম, এখানে আমরা প্রায়োরিটি কিউ মেইনটেইন করব না। এখানে এজ গুলোকে আমরা নিজেদের ইচ্ছা মতো নিব, নিজেদের ইচ্ছা মতো সিরিয়ালে নিয়ে এজ গুলোকে আমরা রিল্যাক্স করব। কতবার রিল্যাক্স করব? যতগুলো ভার্টেক্স আছে তার থেকে একবার কম রিল্যাক্স করব, এবং প্রতিটি এজকেই আমরা ভার্টেক্সের সংখ্যা যদি 10টি হয় তাহলে 9 বার করে রিল্যাক্স করব। এই রিল্যাক্সেশনের পর আমরা আরেকবার চেক করব, অর্থাৎ 9টি ভার্টেক্স 10টি ভার্টেক্স থাকলে আমরা 9 বার সবাইকে রিল্যাক্স করার পরে আমরা 10ম বার চেক করব। যদি তাকে রিল্যাক্স আবারও করা যায় 10ম বারের সময়, তাহলে আমাদের এই গ্রাফের মধ্যে নেগেটিভ ওয়েটের সাইকেল আছে এবং এখানে শর্টেস্ট পাথ বের করা যাবে না। যদি 10ম বারের সময় আমাদের আর কোনো রিল্যাক্স করা না যায়, তাহলে 9ম বার রিল্যাক্স করার পর আমাদের যে প্রত্যেকটি নোডে যে ওয়েট গুলো এসেছিল সেটি হচ্ছে সোর্স থেকে আমাদের নোডে যে ডিসটেন্স গুলো এসেছিল সেটি হবে সোর্স থেকে আমাদের ডিসটেন্স। আমরা অ্যালগরিদমটি দেখি, আমাদের এখানে অ্যালগরিদমটি লেখা আছে। আমরা অ্যালগরিদমের এই সিমুলেশন করব। এই অ্যালগরিদমে আমরা যা বললাম যে আমাদের v-1 সংখ্যার একটি লুপ চলবে, প্রত্যেকটি এজের জন্য আমরা রিল্যাক্স করব। রিল্যাক্সের যে ফর্মুলাটা সেটা হচ্ছে আমাদের ডেস্টিনেশনের ওয়েট যদি সোর্সের ওয়েট এবং সোর্স পর্যন্ত আমাদের ডেস্টিনেশন পর্যন্ত দূরত্ব যদি সোর্সের দূরত্ব এবং সোর্স থেকে ডেস্টিনেশনের যে কস্ট তার থেকে বেশি হয়, তাহলেই হচ্ছে আমরা রিল্যাক্স করে থাকি। তাহলে এখানে আমাদের কাছে একটি গ্রাফ আছে, যেই গ্রাফের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের কিছু নেগেটিভ ওয়েট আছে। এখন এই গ্রাফের যে এজ আছে সেই এজ গুলোকে আমরা এখানে লিপিবদ্ধ করে রেখেছি। এখন এই এজ গুলোর জন্য আমরা প্রথমে ইনিশিয়ালাইজ সিঙ্গেল সোর্স করব, অর্থাৎ সোর্সকে আমরা এখানে এ কে সোর্স ধরেছি। আমরা যেখানে আমাদের প্রবলেমে যেখানে যেটিকে সোর্স ধরতে বলা হবে আমরা সেখান থেকে সোর্স ধরবো। আমরা একে এখানে সোর্স ধরেছি আর সবাইকে হচ্ছে এ থেকে আমরা সবার ডিসটেন্স বের করব। এই কারণে সবাইকে আমরা এখানে ইনফাইনাইট দিয়ে রেখেছি, একে আমরা 0 দিয়ে 0 আমরা দিয়ে রেখেছি। এখন ইনিশিয়ালি আমরা যে কাজটি করতে চাচ্ছি এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশন স্টেপ। ইনিশিয়ালাইজেশন স্টেপ এখানে আমাদের আমরা লিখে রেখেছি আমাদের ইনিশিয়ালাইজেশন স্টেপ। এখন এই ইনিশিয়ালাইজেশনের পর আমরা এখানে আমাদের ভার্টেক্স আছে কয়টি? আমাদের ভার্টেক্স আছে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 6টি। আমাদের ভার্টেক্স যদি 6টি থাকে, আমরা 5 বার প্রত্যেকটি এজ কে রিল্যাক্স করব এবং এজ গুলোকে আমরা এখানে লিখে রেখেছি। আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো সিরিয়াল এজ গুলোকে লিখবো। আচ্ছা, আমরা প্রথমে ধরি, আমরা এখানে প্রথমে এ বি এজ কে ধরি, এ বি এজ টি কে ধরি। এ বি এজ টি কে ধরার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ইনফাইনাইট আছে। এই ইনফাইনাইট যদি এই 0 আর 6 এর যোগফলের থেকে ছোট, অবশ্যই এখানে রিল্যাক্স হবে। এই রিল্যাক্সের ফলে এখানে বি এর ভ্যালু হয়ে যাচ্ছে এখানে 6। এরপরের যদি আমরা দেখি আমাদের কাছে আছে হচ্ছে এসিএজ। এসিএজ এর ক্ষেত্রে একইভাবে আমাদের এখানে ইনফাইনাইট আছে, আমাদের রিল্যাক্স হয়ে 0 + 4 = 4 হয়ে যাবে, কারণ ইনফাইনাইট অবশ্যই 4 এর থেকে বড়। এরপর আমাদের কাছে এডি আছে। এডি এই 0 আর 5, এই 0 আর 5 মিলে 5 হয়। এখানে ইনফাইনাইট আছে যেটি কিনা 5 থেকে বড়, তার মানে এই ইনফাইনাইটের পরিবর্তে এখানে রিল্যাক্স হয়ে এখানে 5 লেখা হয়ে যাবে।
এর পরবর্তী স্টেপে যদি আমরা যাই, এরপরের এজ আমাদের আছে হচ্ছে বিই। আমরা বি এর কেসে দেখতে পাচ্ছি এখানে বি এর হচ্ছে 6 এবং ই এর কেসে এখানে হচ্ছে -1। 6 আর -1 এ হচ্ছে +5, এখানে ইনফাইনাইট আছে যেটি কিনা +5 এর থেকে বড়। তাহলে আমরা এখানে 5 লিখে দিব। এখানে আমরা 5 লিখে দিলাম। 5 লিখে দেওয়ার পরে আমরা পরের এজ কে আমরা নিব সিবি। সিবি কে যদি আমরা নেই, আমরা এখানে 4 দেখতে পাচ্ছি, আমাদের এখানে সি তে আছে 4 এবং এই ওয়েটটি হচ্ছে -2। 4 আর -2 তে আমাদের -2 হচ্ছে, এখানে 6 আছে, তাই সেটি আমাদের এডিট হয়ে যাবে। এডিট হয়ে গেলে আমরা সেটি লিখে দেই। আমাদের এডিট হয়ে গেলে সেখানে আমরা 2 লিখে দিলাম। 2 লিখে দিলাম কারণ 4 - 2 হচ্ছে 2। এরপর স্টেপ আমরা দেখি সি এর পর আমাদের তারপরে এখানে আছে আমাদের ডিসি। ডিসি যদি থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 5, এখানে আছে -2, তার মানে এখানে 4 আছে, সেটি হচ্ছে অবশ্যই 5 - 2 অর্থাৎ 3 এর থেকে বড়। তাহলে এই 4 পরিবর্তন হয়ে আমাদের 3 হয়ে যাবে। 3 হয়ে যাবে। এই ডিসি এর পর আমাদের এজ আছে হচ্ছে এই ডিএফ। ডিএফ এর ক্ষেত্রে এখানে 5 আর এখানে -1, তাহলে হচ্ছে অবশ্যই এখানে 4 হবে। আছে ইনফাইনাইট, যে ইনফাইনাইট কিনা 4 এর থেকে বড়, আমরা ইনফাইনাইট কে সরিয়ে দেব। এখানে আমরা 4 লিখে দিলাম। এই 4 লিখে দেওয়ার পরে আমাদের আছে হচ্ছে এজ আছে হচ্ছে ইএফ। আমাদের ইএফ এজ আছে। এই ইএফ এজ এর জন্য এখানে আছে 5, এখানে আছে 3, এখানে 5 আর 3 তে 8, কিন্তু এখানে 4 আছে যেটি কিনা অলরেডি 8 এর থেকে কম, তাই এই পর্যায়ে কোনো রিল্যাক্স হবে না। এই আমাদের প্রথম স্টেপ গেল। প্রথম স্টেপ যাওয়ার পরে আমাদের প্রত্যেকটি ভার্টেক্সের মাথায় যে সংখ্যাগুলো লেখা আছে সেই সংখ্যাগুলো আমরা লিখে দেই। 0, বি এর মাথায় লেখা আছে 2, সি এর মাথায় লেখা আছে 3, ডি এর মাথায় লেখা আছে 5, ই এর মাথায় লেখা আছে 5, ই এর মাথায় লেখা আছে 5, আর এফ এর মাথায় লেখা আছে 4। এফ এর মাথায় লেখা আছে 4। এখন এর পরের স্টেপে আমাদের যেতে হবে। এর পরের স্টেপে আমরা যাই, একইভাবে এই প্রসেসটি কন্টিনিউ হবে। এই প্রসেসটি কন্টিনিউ হবে। এখন এবি কে ধরবো। এবি কে ধরলে কি হচ্ছে, এখানে এতে আছে 0 আর এখানে আর আছে ডিসটেন্স হচ্ছে 6। 0 আর 6 এর 6 হয়, এখানে অলরেডি 2 আছে, রিল্যাক্স হবে না। এরপরে আমরা ধরবো এসি। এসি ধরলে 0 আর 4 এ হচ্ছে 4, এখানে আছে 3, রিল্যাক্স হবে না। এরপরে এডি, এখানে 0 আর 5 আছে, যোগ করলে 5, এখানে আছেও 5, অতএব রিল্যাক্স হবে না। এরপরে হচ্ছে বিই। বিই তে যদি আমরা দেখি এখানে আছে 2, এখানে আছে -1, যোগ করলে হচ্ছে +1, এখানে আছে 5, অবশ্যই রিল্যাক্স হবে। এখানে আমরা 1 লিখে দিলাম, আমাদের রিল্যাক্স হলো। এই বিই এর পর আমাদের আছে হচ্ছে সিবি। সিবি এখানে আমরা দেখতে পাচ্ছি 3 এবং -2, যোগ করলে +1, এখানে আছে +2। এই +2 হচ্ছে বড়। এই +2 যদি বড় হয় অবশ্যই এটি রিল্যাক্স হয়ে এখানে +1 লেখা হয়ে যাবে। এই সিবি এর পর আমাদের আছে হচ্ছে সিই। সিই হচ্ছে 3, এখানে 3 এবং ওয়েটও হচ্ছে 3, হবে 6, অলরেডি এখানে 1 আছে, সো এটি আর রিল্যাক্স হবে না। এরপর হচ্ছে ডিসি, এখানে 5 - 2 যোগ করলে হয় 3, অলরেডি 3 আছে, রিল্যাক্স হবে না। ডিসি এর পরে হচ্ছে ডিএফ। ডিএফ এখানে 5 - 1 অলরেডি, যোগ করলে 4, অলরেডি আছে 4, রিল্যাক্স হবে না। এরপরে আছে ইএফ। এরপরে আছে আমাদের ইএফ। এখানে আমাদের এই ইতে আছে 1 আর ওয়েট হচ্ছে 3, যোগ করলে 4, আছেও 4, আর রিল্যাক্স হবে না। তাহলে আমাদের সেকেন্ড ইটারেশনে বি পরিবর্তিত হয়ে 1 হলো, আর হচ্ছে ই পরিবর্তিত হয়ে 1 হলো। এছাড়া আমাদের এ আছে 0, সি আছে 3, ডি আছে 5, এবং ডি আছে 5 এবং আমাদের এখানে এফ আছে 4। আচ্ছা, আমাদের এই কাজটি আরো 3 বার করতে হবে। আচ্ছা, আমরা সামনের দিকে আগাই। আবার একইভাবে আমরা এবি কে ধরি। এবি কে ধরার পরে এবি কে যদি আমরা ধরি তাহলে 0 আর 6, এখানে অলরেডি 1 আছে, কম আছে বিতে, রিল্যাক্স হবে না। এসি 0 আর 4 এ হচ্ছে 4, এখানে 3 আছে, রিল্যাক্স হবে না। এডি 0 আর 5 এ 5, এখানে অলরেডি 5 আছে, রিল্যাক্স হবে না।
বিই 1 মাইনাস 1 এখানে 0 হবে, এখানে 0 হবে। তার মানে এখানে রিল্যাক্স হবে, এখানে আমরা 0 লিখে দিলাম, ইতে আমরা 0 লিখে দিলাম, 0 লিখে দিলাম, আমরা ইতে 0 লিখে দিলাম। এখন এর পরের স্টেপ আমরা দেখি সিবি। আমাদের এই সিবি কাজ করতেছে। সিবি এর জন্য 3 - 2 1 এখানে ঠিক আছে, অলরেডি আমাদের আর কোনো কিছু পরিবর্তন হবে না, রিল্যাক্স হবে না। এরপরে আছে সিই, 3 আর 3 তে 6 এখানে অলরেডি 0 আছে, অলরেডি ছোট আছে, রিল্যাক্স হবে না। ডিসি 5 আর -2 +3 এখানে +3 আছে, রিল্যাক্স হবে না। ডিএফ এখানে আছে 5 - 1 এখানে হচ্ছে 4 আছে, 5 - 1 4 হয়, এখানে 4 আছে, রিল্যাক্স হবে না। কিন্তু আমরা যদি চেক করি ইএফ এখানে 0 আর 3 আছে, যোগ করলে 3 হয়, এখানে 4 আছে, অবশ্যই এটি রিল্যাক্স হয়ে আমাদের 3 হবে, রিল্যাক্স হয়ে 3 হবে। আমাদের যে জায়গাগুলোতে আপডেট হলো সেই আপডেটগুলো আমরা লিখি। আপডেটগুলো আমাদের ইতে ই আমাদের 0 হয়ে গেল, ই 0 হয়ে গেল, এবং এফ আমাদের 3 হয়ে গেল। এবং বাকি যে নোটগুলো আছে সেই নোটগুলোতে এতে 0, এতে 0, বিতে 1, আর সিতে 3, ডিতে 5, আর বাকি দুটি নোট আমরা পরিবর্তন করে ডিতে 5, বাকি নোটগুলো আমরা পরিবর্তন করে লিখে দিয়েছি। এর পরের স্টেপে আমরা যাই, একইভাবে আমরা এবি কে ধরবো। এবি এখানে 0 আর 6 যোগ করলে 6, এখানে 1 আছে, পরিবর্তন হবে না। এসি 0 আর 4 যোগ করলে 4, এখানে 3 আছে, পরিবর্তন হবে না। এডি 0 আর 5 যোগ করলে 5, এখানে 5 আছে, পরিবর্তন হবে না। বি আর ই এখানে 1 আর -1 যোগ করলে 0, এখানে 0 আছে, পরিবর্তন হবে না। সি আর বি এখানে 3 - 2 যোগ করলে 1 + 1, এখানে 1 আছে, পরিবর্তন হবে না। এরপরে সিই এখানে 3 আর 3 6, এখানে 0, অলরেডি রিল্যাক্স, এটি আর পরিবর্তন হবে না। এরপরে ডিসি 5 - 2 এখানে +3, 5 - 2 তো +3 হয়, সো পরিবর্তন হবে না। ডিএফ 5 - 1 4, এখানে 3 আছে, অলরেডি এটি ছোট, পরিবর্তন হবে না। ইএফ একইভাবে 0 3, ফলে যোগ করলে 3 আছেও 3, পরিবর্তন হবে না। তার মানে এই স্টেপে কোনো পরিবর্তন হচ্ছে না, সো আমরা লিখে দেই এই স্টেপে কোনো পরিবর্তন হচ্ছে না, সবগুলো নোডে একই আছে। সবগুলো নোড যদি একই থাকে, সো একইভাবে এই প্রসেসটা যদি আমরা হচ্ছে এই চতুর্থবারে দেখলাম যে আমাদের তৃতীয়বারের সাথে কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে আমরা বলে দিতে পারি যে পঞ্চমবারেও ঠিক একইভাবে গেলেও আমাদের কোনো পরিবর্তন হবে না। কিন্তু এই পঞ্চমবার আমাদেরকে যেতে হবে এই ফিফথ স্টেপটা, অর্থাৎ এই ভার্টেক্স যদি 6টা হয় তাহলে পঞ্চমবার, অর্থাৎ ভার্টেক্স -1 পর্যন্ত স্টেপ আমাদের দিতে হবে। অর্থাৎ এই ফর লুপটা যেহেতু আমাদের এই ভার্টেক্স যদি 6টা হয়, এই বাইরের ফর লুপটা আমাদের হচ্ছে 5 বার চলবে, সেই 5 বার চললো। একইভাবে আমরা যদি ষষ্ঠবারও এই ফর লুপটা চালানোর জন্য এই ষষ্ঠবার যদি আমরা এই প্রত্যেকটি এজের জন্য এই রিল্যাক্সেশনের এই কন্ডিশনটি চেক করি, তাহলে এই কন্ডিশনটি কখনোই ফুলফিল হবে না, অর্থাৎ আমাদের কখনো রিল্যাক্স হবে না। ষষ্ঠবার যদি আবার আমরা এই এজ লিস্ট নিয়ে স্টেপ 6 এ যদি আমরা কোনো কাজ করতে চাই, স্টেপ 6, হ্যাঁ, তাহলে নো রিল্যাক্স, স্টেপ 6 এ নো রিল্যাক্স, স্টেপ 6 এ কোনো রিল্যাক্স হবে না আমাদের। এখন স্টেপ 6 এ যদি কোনো রিল্যাক্স না হয়, আমরা যে কথা বলেছি যে আমাদের s-1 পর্যন্ত চলবে, তারপরে যদি v-1 পর্যন্ত চলবে, অর্থাৎ ভার্টেক্স এর থেকে এক ঘর কম পর্যন্ত চলবে। তারপরে যদি আমাদের লাস্টের বার যদি আমাদের কোনো রিল্যাক্স না হয়, তাহলেই আমরা আমাদের অপটিমাল রেজাল্ট পেয়ে গেলাম। এবং আমাদের অপটিমাল রেজাল্ট আমরা অলরেডি পেয়ে গেছি। প্রতিটি নোডের মাথায় যে সংখ্যাগুলো লেখা আছে এই গ্রাফের উপরে আমরা যদি আমাদের বেলম্যানফোর্ড অ্যালগরিদম অ্যাপ্লাই করি, তাহলে প্রত্যেকটি গ্রাফের মাথায় যে সংখ্যাটি লেখা আছে আমাদের রেজাল্ট হবে সেটি। এবং এখন এই যে রেজাল্টটি এলো, এই রেজাল্টটি এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে আমরা তো 3 স্টেপেই সঠিক উত্তরটি পেয়ে যাই,
তাহলে আমরা পরের স্টেপগুলো কেন দেখছি? এখানে আমরা তাহলে একটা গ্রাফ দেখাই, তাহলে আমাদের পরের স্টেপগুলো আমরা এই সমস্যাটা ধরতে পারবো। এই যে আমাদের এখানে একটি গ্রাফ আছে, এখানে ডায়াক্সট্রা অ্যালগরিদম অ্যাপ্লাই করা যাবে না, কারণ এখানে একটি নেগেটিভ এজ আছে। এখানে আমাদের বেলম্যানফোর্ড অ্যালগরিদম অ্যাপ্লাই করতে হবে, এবং এখানে আমাদের ভার্টেক্স যদি 4টা থাকে, আমাদের এই প্রসেসটি 3 বার চালাতে হবে। এখন আমরা এখানে এজ ধরেছি সিডি, বিসি, এবি, আমাদের এজ ধরা আছে। আমরা যদি সিডির জন্য প্রথমে রিল্যাক্স করতে চাই, এই সিডি কে যদি প্রথমে আমরা রিল্যাক্স করতে চাই, সিডি কে যদি রিল্যাক্স করতে চাই, তাহলে আমাদের এখানে সিতে ইনফিনিটি, ইনফাইনাইট মাইনাস 1 ও হচ্ছে ইনফিনিটি, এখানে অলরেডি ইনফিনিটি আছে, আমাদের এখানে রিল্যাক্স হচ্ছে না, যা আছে তাই থাকছে। এরপরে যদি আমরা বিসি কে রিল্যাক্স করতে চাই, বিসি কে রিল্যাক্স করতে গেলে এখানে ইনফাইনাইট, এখানে 3 যোগ করলে ইনফাইনাইট, এখানে ইনফাইনাইট, রিল্যাক্স হচ্ছে না। যদি এবি কে রিল্যাক্স করতে চাই, এই 0 + 2 হচ্ছে 2, এখানে আছে ইনফাইনাইট, তার মানে এখন আমাদের এটা রিল্যাক্স হবে। এই বি হচ্ছে আমাদের রিল্যাক্স হলো। তার মানে আমাদের এখানে আছে 0, এখানে আছে 2, এখানে আছে ইনফাইনাইট, এখানে আছে ইনফাইনাইট। এটা হচ্ছে ফার্স্ট স্টেপে, আমাদের 3টি স্টেপ চলবে। পরের বার যদি আমরা সিডি কে ধরি, পরের বার যদি আমরা সিডি কে ধরি, আবার সিডির জন্য এখানে আছে ইনফাইনাইট, এখানে আছে -1 যোগ করলে ইনফাইনাইট, এবং হচ্ছে ইনফাইনাইট, এখানে ডি তেও ডিসটেন্স আছে ইনফাইনাইট, তার মানে এখানে আবার রিল্যাক্স হচ্ছে না, ইনফাইনাইটই থাকছে। এরপরে যদি আমরা বিসি কে ধরি, এখানে 2 আছে, এখানে 3 আছে, যোগ করলে 5, যেটি ইনফাইনাইটের থেকে ছোট, তার মানে এখানে আমাদের রিল্যাক্স হবে। এখানে যদি রিল্যাক্স হয়, আমরা এখানে 5 লিখে দিলাম, আমরা 5 লিখে দিলাম। এরপরে যদি আমরা এবি কে নেই, এরপরে যদি আমরা এবি কে নেই, তাহলে আমাদের এই এখানে 0 আর 2 অলরেডি 2 আছে, অলরেডি রিল্যাক্সড। সো আমরা যদি এখন এখানে লিখতে যাই 0 2 5 আমাদের, এবং এখানে আছে ইনফাইনাইট। ওকে, এরপরে যদি আমরা বলেছি যে আমাদের যেহেতু 4টা নোট আমাদের হচ্ছে 3টি স্টেপ করতে হবে, আমরা 2টি স্টেপ করে ফেলেছি, পরের স্টেপটি করি আবার সিডির জন্য। এখন যদি আমরা সিডির জন্য করতে চাই, তাহলে কিন্তু 5 আর -4 এ কিন্তু +4, এখানে ইনফাইনাইট আছে, অবশ্যই রিল্যাক্স হবে। সো এখানে 4 আসবে। তারপর বিসির জন্য করতে গেলে এখানে 2 আর 3 তে 5, অলরেডি 5 আছে, রিল্যাক্স হবে না। 0 আর 2 তে 2, এবির জন্য করতে গেলে এখানে 2 আছে, রিল্যাক্স হবে না। আমরা অ্যানসার যদি লিখে দেই 2 5 আর হচ্ছে 4, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রাফের যে আমরা এজের সিলেকশন করছি, এই সিলেকশনের যে সিরিয়াল, এই সিরিয়ালের উপর আমাদের হচ্ছে সর্বোচ্চ v-1 সংখ্যক স্টেপ লাগতে পারে। অর্থাৎ যদি 4টি নোট থাকে, তাহলে 3টি স্টেপ লাগতে পারে আমাদের যে সবার ডিসটেন্স নির্ণয় করার জন্য। এই কারণে আমরা v-1 সংখ্যক স্টেপ দেই। এবং এরপরে এখন আমরা দেখতে পাচ্ছি, এরপরে যদি আমরা আরেকটি স্টেপ দেই, সিডির ক্ষেত্রে এটি 4 থাকবে, এই সিডির ক্ষেত্রে এটি 5 - 1 4 থাকবে, বিসির ক্ষেত্রে হচ্ছে 2 3 5 থাকবে, 0 2 2 থাকবে। অর্থাৎ আরেকটি স্টেপ দিলে ভিতম স্টেপটি দিলেও এখানে কোনো পরিবর্তন আসবে না, অর্থাৎ এখানে কোনো নেগেটিভ ওয়েটের সাইকেল নাই। কিন্তু যদি অবস্থাটি এরকম হয়, তখন আমরা কি করব? আমাদের এখানে এজ আছে 4টি, আমাদের এখানে এজ আছে 4টি, ভার্টেক্স আছে 4টি, তার মানে আবার 3টি স্টেপই চলবে। তা 3টি স্টেপ চলুক, আমরা প্রথমে সিডির জন্য কাজ করব। ইনফাইনাইট আর 1, এখানে ইনফাইনাইটই থাকবে। একইভাবে হচ্ছে যদি বিসির জন্য কাজ করি, বিসির জন্য কাজ করলে ইনফাইনাইট আর 3, এখানে ইনফাইনাইটই থাকবে, যোগ করলে কারণ ইনফাইনাইট হয়। এবির জন্য কি হবে? এবির জন্য এখানে 0 আর 2 যোগ করলে এখানে আমাদের 2 হবে। এবির জন্য আমাদের 2 হবে। সো ফার্স্ট স্টেপের পরে আমরা লিখে দিতে পারি 0 2 ইনফিনিটি ইনফিনিটি, এবং ডিবির জন্য এবং এই এবির জন্য 2 এর পর আমরা যদি ডিবির জন্য দেখি, এখানে আরেকটি স্টেপ আছে আমাদের, আরেকটি, এখানে ইনফাইনাইট এবং -5 যোগ করলে ইনফাইনাইট, এখানে 2 আছে, এটা ছোট আছে, তার মানে এটি আর আপডেট হবে না। সো প্রথম স্টেপে এরকম গেল। সেকেন্ড স্টেপে আমাদের কি হবে? সেকেন্ড স্টেপে যদি আমরা যাই, সেকেন্ড স্টেপে আবার হচ্ছে সিডি কে দিয়ে আমাদের শুরু করতে হবে। সিডির জন্য আমাদের ইনফাইনাইট 1 ইনফাইনাইট, এখানে পরিবর্তন হবে না। এখানে আছে 2 এবং 3, অবশ্যই 2 এবং 3 এর যোগফল হচ্ছে 5, যেটি হচ্ছে ইনফাইনাইটের থেকে ছোট, এটি পরিবর্তন হবে। আমরা এখানে 5 লিখে দিব, এখানে আমরা 5 লিখে দিলাম। খুব ভালো কথা, এখানে আমরা 5 লিখে দিলাম। এর পরবর্তীতে আমাদের এবির জন্য কাজ করতে হবে। এবির জন্য যদি কাজ করি, এখানে 0 আর 2, এখানে 2 আছে, কাজ করবে না। এবং ডিবির জন্য যদি কাজ করি, ইনফাইনাইট -5 ইনফাইনাইট, এখানে 2 আছে, 2 অলরেডি ছোট, কাজ করবে না। সো পরের স্টেপের অ্যানসার যদি আমরা লিখে দেই 0 2 5 এবং ইনফিনিটি।
এরপরে আমাদেরকে বলা হয়েছে 4টি নোড যেহেতু আমাদের থার্ড স্টেপ, আমরা আবার থার্ড স্টেপ চালাবো। থার্ড স্টেপের জন্য আমাদের যেটি করতে হবে, একইভাবে সিডির কেসে যদি এখন আমরা চিন্তা করি, সিডির কেসে এখানে আছে 5, এখানে আছে 1, যোগ করলে হচ্ছে 6। এই 6 যখন হবে তখন অবশ্যই এই 6 অবশ্যই ইনফাইনাইটের থেকে ছোট, এখানে আমরা 6 লিখে দিব, এখানে আমরা 6 লিখে দিব। এরপরের স্টেপ সিডির পরে হচ্ছে আমরা বিসি কে ধরবো। আমরা বিসি কে যদি নেই, এখানে বি তে এখানে 2 আছে, এখানে 3 আছে, অতএব এখানে 5 থাকবে, এটা ঠিক আছে। 2 আর 3 যোগ করলে 5, ভালো কথা। এবার আমরা এবি কে ধরবো, 0 আর 2 যোগ করলে 2, আমরা সেখানে 2 অলরেডি আছে। কিন্তু যদি আমরা ডিবি কে ধরি, এখানে আছে 6, এখানে আছে -5। এই 6 আর -5 এ আমাদের কত হচ্ছে? 6 আর -5 এ আমাদের হচ্ছে +1। এখানে আছে 2, যেটি কিন্তু আমাদের ছোট। 2 মানে 1 আমাদের ছোট 2 এর থেকে, তার মানে এখানে 1 হবে। সো আমরা যদি আপডেটটা লিখি, a এর জন্য 0, b এর জন্য 1, c এর জন্য 5, d এর জন্য 6। এখন যদি আমরা ফোর্থ স্টেপ দিতে যাই, a b c d এর জন্য আমাদের খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে। আমরা যদি ফোর্থ স্টেপ দিতে চাই তাহলে কি হবে আমরা দেখি। আমরা ফোর্থ স্টেপ দিতে চাই, আমরা cd এর জন্য, এটি ফোর্থ স্টেপ। আমরা সিডি এর জন্য কি করতে চাই, এখানে সিডি এর জন্য আমরা, এখানে আছে 5 আর এখানে আছে 1, এই 5 আর 1 যোগ করলে 6 হয়, এখানে 6 আছে সিডি এর জন্য, ঠিক আছে। এবার বিসি এর জন্য কি করব, এখানে বি তে আছে 1, এখানে 3 যোগ করলে 4, এখানে আছে 5, অবশ্যই সাথে সাথে পরিবর্তন হয়ে আমাদের 4 হয়ে যাবে। এই যে 4 পরিবর্তন হয়ে গেল। এরপরে আছে আমাদের এবি, এখানে আছে 0 আর 2, এখানে আছে 1, তাহলে এই 1 ছোট, এখানে কোনো পরিবর্তন হবে না। এরপরে আছে আমাদের ডিবি, এখানে আছে ডিবি। সো এখানে আমাদের 6 আছে, এখানে -5 আছে, যোগ করলে 1, এখানে 1 আছে, পরিবর্তন হচ্ছে না। সো আমরা যদি আমাদের উত্তরটি লিখি, 0, বি এর মাথায় আছে 1, সি এর মাথায় আছে হচ্ছে 4 এবং ডি এর মাথায় আছে 6। এই যে ফোর্থ স্টেপটি করলাম, এই ফোর্থ স্টেপে আমরা দেখতে পাচ্ছি সি এর ভ্যালু আগে 5 ছিল, এই সি এর ভ্যালু এখানে 4 হয়ে গেছে। এবং এটির কারণ যদি আমরা দেখতে চাই, আমরা যদি লক্ষ্য করি, আমাদের এখানে একটি নেগেটিভ ওয়েটের সাইকেল আছে। অর্থাৎ এই যে বিসিডিবি যে সাইকেলটি আমরা দেখতে পাচ্ছি, এই যে সাইকেলটি, এই সাইকেলের এজের ওয়েট যদি আমরা যোগ করি, 3 আর 1 4 আর -5 এ -1। সো আমরা যদি এ থেকে ডি তে ডিরেক্ট যাই, 2, 3 আর 1 যোগ করলে হয় 6। আমরা যদি এদিক থেকে আবার একবার ঘুরি, তখন এখানে -5 করে দিচ্ছে। এই বি এর ভ্যালুকে প্রতিবার সে -5 করে দিবে। বি এর ভ্যালু যদি প্রতিবার -5 হয়, তাহলে এখানে এই প্রতিবার বি এর ভ্যালু যদি -5 হয়, এখানে 1 আসছে, এই 1 আর 3 এখানে 4, এখানে 4 আর 1 এ পরের স্টেপে 4 আর 1 এখানে 5 হয়ে যাবে, এখানে 5 হলে পরের বার এখানে 0 হয়ে যাবে, তারপর এখানে 0 হয়ে গেলে এখানে পরের স্টেপে 3 হয়ে যাবে। অর্থাৎ এই সাইকেলটি যদি আমরা একবার ঘুরি, আমরা দেখতে পাচ্ছি এই সাইকেলের যোগফল হচ্ছে 3 আর 1 এ 4 আর -5। এই নেগেটিভ সাইকেলের ওয়েটের সামেশন হচ্ছে -1। তার মানে এ থেকে ডি পর্যন্ত যদি আমরা ডিরেক্ট যাই, আমাদের ওয়েট ডিসটেন্স হবে 6। এই সাইকেলটি যদি একবার ঘুরে যায়, তাহলে আমাদের ডিসটেন্স 1 কমে যাবে, দুইবার ঘুরলে আরো 1 কমবে। অর্থাৎ এই সাইকেলটি যদি আমরা অসংখ্যবার ঘুরতে থাকি, তাহলে আমাদের এই ডিসটেন্সটি প্রতিবার এই সাইকেলের যে সামেশন, সেই সামেশন সংখ্যকবার, সামেশন পরিমাণ কমতে থাকবে। অর্থাৎ আমাদের এই রিল্যাক্সেশন প্রসেসটা অনন্তকাল ধরে চলতে থাকবে। এই কারণে আমরা এ থেকে বাকি নোডগুলোর কোনো অপটিমাল ডিসটেন্স পাবো না। অর্থাৎ আমাদের যদি নেগেটিভ ওয়েট সাইকেল থাকে, তাহলে আমরা বেলম্যান-ফোর্ড অ্যালগরিদমের জন্য কোনো অপটিমাল সলিউশন পাই না। কিন্তু নেগেটিভ এজ যদি থাকে এবং সেখানে কোনো নেগেটিভ সাইকেল না থাকে, অবশ্যই বেলম্যান-ফোর্ড অ্যালগরিদম আমাদের জন্য খুবই উপকারী এবং বেলম্যান-ফোর্ড অ্যালগরিদমের মাধ্যমে আমরা সেই সলিউশন পেতে পারি। এবং বেলম্যান-ফোর্ড অ্যালগরিদমটি আমরা যদি এখানে দেখাই, এখানে একটি লুপ হচ্ছে, এখানে ওয়ার্স্ট কেসে ভি বার চলবে এবং এখানে ই বার চলবে। তাহলে অর্ডার হচ্ছে এটার কমপ্লেক্সিটি হবে অর্ডার ভিই, এবং এটি যদি ডেন্স গ্রাফ হয়,
তাহলে এটি যদি স্পার্স গ্রাফ হয়, অর্থাৎ এজের সংখ্যা যদি ভার্টেক্সের সংখ্যার কাছাকাছি থাকে, তাহলে হচ্ছে অর্ডার হবে ভি ভিই। কিন্তু এটি যদি একটি ডেন্স গ্রাফ হয়, অর্থাৎ কমপ্লিট গ্রাফ হয়, আমরা জানি কমপ্লিট গ্রাফে হচ্ছে এই ভার্টেক্সের কমপ্লিট গ্রাফের এজের সংখ্যা হয় ভার্টেক্সের সংখ্যার প্রায় বর্গের সমান। অর্থাৎ যদি এন সংখ্যক ভার্টেক্স থাকে, আমরা জানি এজের সংখ্যা হয় n ইনটু n-1/2, তখন কিন্তু আমাদের এই কমপ্লেক্সিটি, এই অ্যালগরিদমের কমপ্লেক্সিটি প্রায় ভি কিউব হয়ে যাবে। সো আমাদের বেলম্যানফোর্ড অ্যালগরিদম নিয়ে আলোচনা এ পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা জানাবেন, আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।